হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আইসিটি এক্সামটা গেল। আইসিটি এক্সামের মানে সকল বোর্ডে তো সেম প্রশ্নই হয়েছে। তো আমি হচ্ছে এখানে কোশ্চেনগুলো ইনপুট দিয়েছি এবং সিরিয়াল ওয়াইজ আমি হচ্ছে সলভ করে দিতেছি। দেখো, 1 নাম্বার কোশ্চেনটা যেটা আছে, আমার 1 নাম্বারের কোশ্চেনে হচ্ছে মূলত জানা হয়েছে, মানে এখানে জানতে চাওয়া হয়েছে যে ডেসিমাল, ঠিক আছে, ডেসিমাল সংখ্যা 100কে আমার বাইনারিতে কনভার্ট করতে হয়। বাইনারিতে কয়টা ডিজিট পাওয়া যায় তা হচ্ছে জানতে চাওয়া হয়েছে। মানে 100কে আমরা কিসে কনভার্ট করবো? বাইনারি ডিজিটে কনভার্ট করব। তো বাইনারিতে যদি আমার কনভার্ট করতে হয় তাহলে কি করতে হবে? আমাকে 2 দ্বারা ভাগ করতে হবে না? দেখো, 1 নাম্বারটা আমি একটু করি। আমরা ফার্স্টে হচ্ছে 100কে 2 দ্বারা ভাগ করব। তো 2 দ্বারা যদি ভাগ করি তাহলে তোমার হচ্ছে অ্যান্সার কত হয়? 50। অ্যান্সার যদি 50 হয় তাহলে ভাগশেষ কত থাকে? এখানে ভাগশেষ কত থাকে? 0 থাকে। এখন আমাদের নিয়ম অনুযায়ী 50কে আবার 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 50কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 25। তাহলে এখানেও আমার ভাগশেষ কত? ভাগশেষ 0। আবার 25কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে অ্যান্সার হয় 12, এবং এখানে হচ্ছে ভাগশেষ থাকবে 1। 12কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে অ্যান্সার হয় 6, এখানে ভাগশেষ থাকবে 0। আবার 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে অ্যান্সার হয় 3, এখানে ভাগশেষ কত থাকবে? 0 থাকবে। 3কে আমরা যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে আমার 1। 1কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 0 হবে এবং ভাগশেষ হবে 1। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে, দেখো এই জায়গায় একটু আন্ডারলাইন করে দিই, নিচ থেকে উপরে হিসাব করবো আমরা। তাইলে আমাদের ফাইনাল অ্যান্সারটা হবে কি? বাইনারিতে কনভার্ট করার পর এখানে লিখি 1101010, তাহলে 1101010। আমার এখানে চাইছে যে কত ডিজিট প্রয়োজন। তাহলে ডিজিট এখানে কয়টা? 1 2 3 4 5 6। ও এখানে আরেকটা লিখতে ভুলে গেছে, সরি। হ্যাঁ, তাহলে 1101010, আর একটা 0 আছে না? হ্যাঁ, তাহলে কয়টা হয়? 1 2 3 4 5 6 7। তাহলে ডিজিট কয়টা? 60টা। ডিজিট হচ্ছে 60টি। এখন এইখানে ধরো এটা তো আমার এমসিকিউতে আসছে, এটা হচ্ছে অল্টারনেটিভ আর একটা ওয়েতে করা যায়। অল্টারনেটিভ ওয়েটা হচ্ছে এমসিকিউতে খুব ফাস্ট করার জন্য। অর যেমন আমরা হচ্ছে, তো এখানে সাধারণ নিয়ম হচ্ছে 2 দ্বারা ভাগ করলাম। তো ভাগ করলে দেখো যে আমার এখানে ক্যালকুলেশন করতে কিন্তু অনেক টাইম গেল। তো এইটার অ্যান্সারটা তো তোমার আমি বললাম যে এটার অ্যান্সার হবে 7। এইটা খুব ফাস্ট কিভাবে করবা সেটা হচ্ছে, আমরা জানি 2 এর পাওয়ার 6, ঠিক আছে? 2 এর পাওয়ার যদি 6 দিই তাহলে কত হয়? অ্যান্সার 64। এবং 2 এর পাওয়ার যদি আমরা 7 দিই তাইলে কত হয়? 128 হয়। যেহেতু আমাদের সংখ্যা 100, আমাদের সংখ্যা কিন্তু প্রশ্নে 100 দেওয়া ছিল, যা 64 এর চেয়ে বড় কিন্তু 128 এর চেয়ে ছোট। তার মানে হচ্ছে 100কে যদি আমাদের বাইনারিতে প্রকাশ করি তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার কিন্তু হচ্ছে 7 হবে। কিভাবে হয়? যেমন এখানে 2 এর পাওয়ার 6, মানে 2 এর পাওয়ার 0 থেকে স্টার্ট হবে। তাহলে 2 এর পাওয়ার 0 থেকে যদি স্টার্ট হয়, এখানে হচ্ছে কয়টা? 6টা না? তাহলে আমাদের টোটাল ডিজিট এখানে হচ্ছে 60টা আসে। আবার এই যে 2 এর পাওয়ার 7, এখানে উপরে কত আছে? 7। তাহলে 7 যেহেতু আছে, এটাও 2 এর পাওয়ার 0 থেকে শুরু হয়েছে না? তাহলে টোটাল কত হয়? এখানে টোটাল হয় 8। এখন আমাদের তোমার বলছে যে বাইনারি ডিজিট কত প্রয়োজন। তো যেহেতু আমাদের এই যে 100 সংখ্যাটা, এটা হচ্ছে মানে 64-র চেয়ে
একশো সংখ্যাটা কিন্তু দেখো এখানে 64-র চেয়ে বড় এবং 128-এর থেকে ছোট, তাইলে আমার অ্যান্সার কত হবে? এই জায়গায় 7 হবে। তো এইভাবে করা যায়। এখন আমরা 2 নাম্বারটা যাই, নেক্সট পেজে। 2 নাম্বার আমি কি বলছে আমি একটু দেখি। 2 নাম্বার আমাকে বলছে যে 102 মানে হচ্ছে বাইনারি এবং হচ্ছে এ মানে হেক্সাডেসিমাল এর যোগফল কত। দেখো 2 নাম্বারে আমাকে কি বলছে যে এটা তো যোগফল কত আমাকে নির্ণয় করতে বলছে। এখন অপশন গুলোর দিক যদি তাকাও তাহলে দেখবে যে সবগুলো উত্তর কিন্তু আমার হেক্সাডেসিমালে দেওয়া আছে, ঠিক আছে। তাই আমাদের প্রথম কাজ হলো বাইনারিকে মানে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তাহলে হেক্সাডেসিমালে নিতে হলে 4 বিটের গ্রুপ করতে হবে না। বাইনারি 100 এর বামে হচ্ছে একটা শূন্য বসিয়ে আমরা যদি পাই কত পাই 0100, যেহেতু 4 বিট আমার করতে হবে, তাহলে এখানে যদি 0 বসাই 0100 হইলো। এখন হেক্সাডেসিমালে এর মান কত? হেক্সাডেসিমালে এর মান কিন্তু হচ্ছে 10। হেক্সাডেসিমালে হচ্ছে তোমার দেখি এখানে এর মান কত, 2 নম্বর এটা, এর মান 10। 10 এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে কত হয়? 14 হয়। আর হেক্সাডেসিমালে 14 মানে হচ্ছে ই, 14 মানে হচ্ছে ই। বাম দিকের যে এইটাই হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। রেড কালার দিয়ে দেই। তাহলে আমাদের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে এই। তো আমরা নেক্সট পেজে যাই। এই যে 3 নাম্বার যে আমার কোশ্চেনটা, এটা কিন্তু একটা ট্রিকি কোশ্চেন। ট্রিকি কোশ্চেন কেন? কারণ হচ্ছে যদি 2টা বার নিয়ে আমরা হিসাব করি তাহলে একটা অ্যান্সার আসে, আর যদি পুরো হোল বার নিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আরেকটা অ্যান্সার আসে। তো 3 নাম্বার কোশ্চেন কিন্তু অনেক ট্রিকি। খুব ভালো করে খেয়াল করে দেখবে যে সমীকরণে 3টি বার আছে। একটি ছোট বার শুধু কিন্তু এর উপর, একটি ছোট বার কিন্তু শুধু হচ্ছে এর উপর, একটি মাঝারি বার এবার মানে আরেকটা তো থাকে এ বার প্লাস বি এর উপর, এবং একদম উপরে একটা বড় বার পুরো সমীকরণটা কিন্তু উপরে। এখন এখানেই তোমার হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। তো ধরো আমরা প্রথমে ভেতরের বা মাঝের বরাবর যদি কাজ করি ডিমার্গানের সূত্র অনুযায়ী, এই মাঝারি বারটি যদি আমরা ভাঙি তাহলে মাঝখানেটা কিন্তু প্লাস চিহ্ন হচ্ছে ডট হয়ে যাবে। তো আমরা এখানে একটু লিখি, এই যে মাঝখানে এইটা যদি আমরা নিয়ে কাজ করি তাহলে কি হবে? এটা হচ্ছে 3 নাম্বার, এ ডাবল বার ডট বি বার, আমি বারগুলো হচ্ছে দিয়ে দিলাম। এখন এ এর উপর ডাবল বার থাকায় তা কাটার পর কত হবে বলো? এ হবে, এবং বি বার ওর মতো থাকুক। তাইলে কি হলো? এই বার। এবার পুরো সমীকরণটাকে আমরা উপরে যে বারটা আছে ওইটা দিয়ে পুরো রিপ্লেস করি। তাইলে কি হয়? এ বি বার ইন্টু এখানে হচ্ছে বি আছে, এই পুরোটার উপর একটা বার থাকে না, আমি খেয়াল করে দেখবা যে এখানে ব্র্যাকেটের উপর বি বার এবং বাইরে বি গুণ অবস্থায় আছে। আমরা জানি কোন চলক ও তার পূরক বি এবং বি বার দিয়ে গুণ করলে সবসময় শূন্য হয়। যেমন আমরা যদি বি আর বি বার গুণ করি তাহলে হচ্ছে আমরা কত পাবো? 0 পাবো। তাহলে সমীকরণটা কত হবে? 0 হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি না ফাইনালি যে বার দিলাম a ইন্টু 0, তাইলে এখানে কত হয়? 0 দিয়ে গুণ করলে 0 বার, আর 0 বার মানে হচ্ছে উল্টে দিয়ে অ্যান্সার হয় 1। তাইলে আমার এখানে ফাইনাল অ্যান্সার কত হবে? ফাইনাল অ্যান্সার কিন্তু 1 হবে। তো এখানে অনেকে একটু ভুল করে কিভাবে আমি বলি। যদি আমার কোশ্চেনটা ধরো এইভাবে থাকতো, এবার প্লাস বি হোল বার ইন্টু বি, তাহলে কি হতো? এখন উপরে ওই বারটি ছাড়া হিসাব করতাম, আমরা যদি হিসাব করি তাহলে মাঝের বারটি ভাঙলে আমরা কি পাই দেখো। যদি আমরা মাঝের ভাঙতাম তাইলে হচ্ছে যদি গুণ করার পর আমরা ফাইনালি পেতাম এবার এ বি বার
ইন্টু বি। এখন বি বার ইন্টু বি, এটা কি হয়? 0 হয়, আগে তো বলছিলাম। তাহলে বি বার ইন্টু বি যদি 0 হয়, তাহলে এ ইন্টু 0 হয় না? এ ইন্টু 0 মানে কি? 0। তাইলে অনেকে হচ্ছে তোমার অ্যান্সার এই 0 দিবে, কারণ এটা হচ্ছে টাইপিং মিস্টেকও হইতে পারে, স্যারে কিভাবে এটা, যেহেতু এটা দিছে টাইপিংও হইতে পারে, বলা যায় না। কিন্তু আমার ফাইনাল অ্যান্সার কিন্তু হচ্ছে 1 হবে। এটা কিন্তু একটু ট্রিকি জিনিস, অনেকে 0 অ্যান্সার দিবে, তো এইটা হচ্ছে একটু খেয়াল রাখো। 4 নম্বর কোশ্চেনটা আমরা যাই। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, দেখো এটা কিন্তু আমাদের 4 নম্বর উদ্দীপক। তো এই যে লজিক গেটের আমরা সার্কিটটা দেখতে পাচ্ছি, প্রশ্ন হলো আউটপুট 1 পেতে হলে ইনপুটে কি দিতে হবে? এই বড় সার্কিট দেখে হচ্ছে অনেকে ভয় পায় যায় এবং উত্তর হচ্ছে আন্দাজে দাগায়। তো সার্কিট থেকে সমীকরণ বের করে আমরা যদি দেখাই, আমরা খেয়াল করে দেখবো যে, একটু হাইলাইটারটা নেই, আমরা খেয়াল করে দেখবো যে এখানে প্রথম অংশে 2টা গেট আছে আর দুটি হলো নর গেট। উপরের গেটটির ইনপুট এ, উপরের গেটের ইনপুট এ এবং বি, তাই এর আউটপুট হবে এ প্লাস বি এর হোল বার। নিচের গেটটির দেখবা যে ইনপুট বি এবং সি, তাই এর আউটপুট হবে বি প্লাস সি বার। এখানে পুরোটা কি হবে? এবার এই দুটো আউটপুট ঢুকেছে কিসে? শেষের গেটটিতে। তাহলে শেষের গেটটি কি? এই যে দেখো শেষের গেটটি কি? এটা ন্যান্ড গেট না? তাহলে শেষের গেট কিন্তু ন্যান্ড গেট। তাহলে ওটা যদি ন্যান্ড গেট হয়, তাহলে আমাদের চূড়ান্ত আউটপুট আমরা যদি এফ লিখি, এ প্লাস বি হোল বার ইন্টু বি প্লাস সি এর হোল বার, এই পুরোটা হচ্ছে বার হবে। আর একটা ম্যাজিক ট্রিক্স হচ্ছে, ডি মর্গানের সূত্র দিয়ে একদম ছোট বানিয়ে ফেলবো আমরা, বারটা ভেঙে দেবো, মাঝখানে ডট চলে আসবে। তো এ ফিজিক্যাল টু এ প্লাস বি এর ডাবল বার ইন্টু বি প্লাস সি এর ডাবল বার। বলে অ্যালজেব্রা নিয়ম অনুযায়ী ডাবল বার থাকলে কাটা পড়ে যায় এবং তাহলে সমীকরণটি ফাইনাল হবে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি। তাহলে অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী আমার ডাবল বার থাকে সিঙ্গেল বার হয়ে যায়। এবং আমরা জানি একই জিনিস দুইবার যোগ করলে একটাই হয়, যেমন বি প্লাস বি, এটা কিন্তু যোগ করলে আমাদের বি হয়। তাহলে আমাদের চূড়ান্ত সমীকরণ দাঁড়ায় এ প্লাস বি প্লাস সি, এটা কি আমাদের চূড়ান্ত সমীকরণ। এখন আমাদের অপশন টেস্ট করতে হবে। এত বড় মানে ভয়ঙ্কর সার্কিট আসলে কাজ করছে একটা অর গেটের মতো। অপশন টেস্ট করে আমরা উত্তর মেলাবো। আমরা তো সবাই জানি অর গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট যদি 1 দেই, তাহলে আউটপুট কত হয়? 1 হয়। শুধু সবগুলো ইনপুট যদি 0 দেয়, তাহলে আউটপুট 0 হবে। মানে ইনপুট 1 দিলে আউটপুট 1 হয়। অর গেটের ক্ষেত্রে যেমন এখানে লিখে দিই, অর গেটের ক্ষেত্রে যেমন ইনপুট 1 দিলে আউট 1 হয়, আবার ইনপুট যদি তুমি 0 দাও, তাহলে আউটপুট কত হবে? 0 হবে। এখন অপশনগুলো টেস্ট করি। প্রথম ধরো 1 নাম্বার যে অপশন, এখানে দেখো এ বি সি তিনটির মানই 0, এ বি সি তিনটির মানই 0, তাহলে আউটপুট কত হবে? আউটপুট হবে, রেড নিয়ে নিই, তাহলে আউটপুট কত হবে? আউটপুট হচ্ছে 0, তাহলে এটা বাদ। 2 নম্বর অপশনে এখানে দেখো ইনপুট 1 আছে, বি ইকুয়াল টু সি, মানে বি আর সি হচ্ছে 1, তাহলে এখানে আউটপুট কত হবে? আউটপুট 1 হবে। তাহলে এটা কি? এটা হচ্ছে সঠিক। এবং এ 1 আছে আবার সি 1 আছে, তাইলে আউটপুট এখানে কত হবে? এখানে 1 হবে, তাইলে এটাও কি সঠিক। তাইলে আমার ফাইনাল অ্যান্সার কত? ফাইনাল অ্যান্সার হবে গ, 2 আর 3। তো এইটা একটু খেয়াল রাখো যে বি প্লাস বি ইকুয়াল টু বি হয়, এইটা হচ্ছে মেইন পার্ট। এখন আমরা 5 নাম্বারের কোশ্চেনটায় যাই। এটা হচ্ছে 5 নাম্বার। তো প্রশ্নটিতে বলা হয়েছে উপরের লজিক চিত্রটির জন্য সরলীকৃত মান নিচের কোনটি? অর্থাৎ আগের প্রশ্নের বড় সার্কিটটা কি তোমার এটা ছোট করে বা সরল করছে। কারণ আগের সমীকরণের সাথে যদি আমি তো এটাকে লিংক করি, আমরা আগের সমীকরণে কি পেয়েছিলাম? আমরা আগের সমীকরণে পেয়েছিলাম f ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। আমরা কিন্তু এটা কত নাম্বার সলভ করতেছি? 5 নাম্বার। আগের সমীকরণে আমরা পেয়েছিলাম f ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। আমরা যদি বুলিয়ান অ্যালজেব্রায় প্লাস মানে হলো অর,
অর গেটের কাজ। আর আমাদের সমীকরণে যদি এবিসি তিনটি ইনপুট যোগ অবস্থায় আছে, তার মানে এটা আসলে একটি 3 ইনপুট বিশিষ্ট অর গেট। তাইলে এটা কি 3 ইনপুট বিশিষ্ট অর গেট। এখন আমরা হচ্ছে মানে তোমার এখানে যেগুলো দেওয়া আছে, যেমন হালিটা দিয়ে দেখে, এখানে যদি আমরা এই যে পুরোগুলো বিশ্লেষণ করে দেখবো যে ক নাম্বার অপশন দেখবে যে অনেকগুলো গেটের মিশ্রণ, তাইলে এটা হচ্ছে বাদ। খ নাম্বারে অপশনে হচ্ছে গেটটি সোজা ডি আকৃতির, অর্থাৎ এখানে এই যে ডি আকৃতির না, অর্থাৎ এখানে একটা কি আছে, এন্ড গেট আছে। তার আমি এখানে লিখে দিই, অর্থাৎ এখানে কি আছে, এটা হচ্ছে এন্ড। গ নাম্বার অপশনের গেটটির পিছনে বাঁকানো বা কার্ভড, খেয়াল করছে এটা কিন্তু বাঁকানো বা কার্ভড, তাইলে যদি কার্ভ হয় তাহলে সেটি কি হয়, অর গেট হয়। আর এতে 3টি ইনপুট দেওয়া আছে, এটি আমাদের সমীকরণের সাথে হুবহু মিলে আছে। কেন, এখানে দেখো আমি কি বলছি, এই যে আমরা আগে যেটা ক্যালকুলেশন করে পাইছি ওটা কিন্তু 3 ইনপুট বিশিষ্ট, কিন্তু আমাদের এই যে গ নাম্বার যে প্রশ্নটা আমরা অ্যানালাইসিস করলাম, এই গ নাম্বারে আমাদের ইনপুট তো 3টা, তাইলে এইটা কি 3টি, এবং 3টি ইনপুট বিশিষ্ট, এটা কি অর গেট, তাইলে এটা। আর ঘ নাম্বার অপশন দেখো, অর গেটের সামনে একটি ছোট গোল্লা বা বাবল আছে, এই যে এখানে এই যে ছোট গোল্লা বা বাবল আছে, অর্থাৎ এটি বাদ। এবং এটা কি গেট বলতে পারবা কেউ, এটা হচ্ছে আমরা জানি এটা একটা নর গেট, তাহলে এটাও বাদ। তাহলে ফাইনাল আনসার হচ্ছে আমাদের গ। এরপর আমরা হচ্ছে ধরো পরেরটায় যাই, 6 নাম্বার। আমরা 6 নাম্বার প্রশ্ন, এই প্রশ্নটি হচ্ছে ওয়েব ডিজাইনের যে অধ্যায়টা আছে HTML চতুর্থ অধ্যায়, ওইটার উপরে প্রশ্নটা হলো HTML ফাইল এডিট করার জন্য টেক্সট এডিটর কোনটি। এখানে প্রতিটা অপশন সহজভাবে হচ্ছে আমাদের ব্যাখ্যা করতে হবে। যেমন ফার্স্টে নোটপ্যাড মানে কি, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে এটা ডিফল্ট ভাবে থাকে। আমাদের একদম শুরুতে HTML শিখি, তারা সাধারণত এই বেসিক নোটপ্যাডই আমাদের লিখতে হয়। তাহলে এইটা কিন্তু একটা কি HTML এডিটর। তাহলে নোটপ্যাড, এটা রেড কালার নেই, এটিকে উইন্ডোজ হচ্ছে ডিফল্ট ভাবে থাকে, এবং হচ্ছে এবং এইটা হচ্ছে একটা HTML এডিটর। এখন নোটপ্যাড প্লাস প্লাস, এইটা মানে কি, এটি নোটপ্যাডের একটা হচ্ছে অ্যাডভান্স ভার্সন, ঠিক আছে। নোটপ্যাড প্লাস মানে হচ্ছে নোটপ্যাডের একটা অ্যাডভান্স ভার্সন। এতে বিভিন্ন কালার কোডিং থাকে, যেমন সিনট্যাক্স হাইলাইটিং, সিনট্যাক্স হাইলাইটিং মানে একটু আপডেট ভার্সন, যার ফলে কোড লিখতে এবং তোমার যদি ভুল হয় তাহলে এটা সুবিধা হয়, ডেভেলপারদের কাছে এটি খুবই জনপ্রিয়। তারপর হচ্ছে সাবলাইম টেক্সট, এটি প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্টের কাছে খুবই পরিচিত এবং জনপ্রিয় টেক্সট এডিটর, এটা অনেক ফাস্ট এবং দেখতেও খুব সুন্দর। তাহলে এখানে HTML এডিট করার জন্য ফাইনাল অ্যান্সার কি দাঁড়াচ্ছে, ফাইনাল অ্যান্সার আমাদের হচ্ছে 3টাই হবে, 3টাই হচ্ছে খুব জনপ্রিয়, তাহলে এটার অ্যান্সার হবে ঘ। এরপর আমরা যদি পরেরটায় যাই, আরো আছে, যেমন এই 3টার বাইরেও পরীক্ষার এই 3টার বাইরে আরো আছে, যেমন ভিএস কোড, এটা হচ্ছে ভিজুয়াল কোড, এটাও একটা টেক্সট এডিটর। বাইরে যদি যাও টেক্সট এডিটর, আমরা পরেরটায় যাই, পরে একটা পেজ নিয়ে ফেলছি, এটা হচ্ছে এটা হচ্ছে 7 নম্বরের উদ্দীপক 7 and 8। 7 তো এখন আমরা ডেটাবেজের একটা বেসিক নিয়ম আমরা দেখি। দেখো এখানে কি চাইছে, আমার বলছে এটা এখানে একটা টেবিল দেওয়া আছে, এখানে একটা টেবিল দেওয়া আছে, বলছে যে রেজাল্ট টেবিলে আইডি ফোল্ডারটি কোন ধরনের, প্রাইমারি কি, ফরেন কি, কম্পোজিট কি, ক্যান্ডিডেট কি, তার উদ্দীপকের টেবিল দুটির মধ্যে বিদ্যমান মানে রিলেশনশিপের ধরন ব্যাখ্যা করো। এখন একটা বিষয় কি, টেবিলের দিকে আইডি মানে যে ফিল্ডটি দিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট আলাদাভাবে চেনা যাচ্ছে। দেখো SO1 SO2 এখানে আইডি ডুপ্লিকেট কিন্তু নাই, তাই আইডি হলো একটা কি প্রাইমারি কি, আইডি কিন্তু একটা প্রাইমারি কি।
এখন রেজাল্ট টেবিলের দিক তাকাও, স্টুডেন্ট টেবিলের যে আইডি যে দেওয়া আছে রেজাল্ট টেবিলে এসে বসেছে, যাতে আমরা বুঝতে পারি কোন রেজাল্টটা কোন স্টুডেন্টের। ডেটাবেসে যদি নিয়ম অনুযায়ী তুমি যাও, তাহলে এটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য একটা টেবিলের সাথে সম্পর্ক বা রিলেশনশিপ তৈরি করার জন্য ব্যবহার করা হয়, তখন দ্বিতীয় টেবিলে তাকে বলা হচ্ছে ফরেন কি। ঠিক আছে, তাইলে হচ্ছে আমরা প্রাইমারি কি যখন অন্য একটা টেবিল সম্পর্ক বা রিলেশনশিপ তৈরি করার জন্য ব্যবহার করে, তখন দ্বিতীয় টেবিলে তাকে বলা হয় ফরেন কি। যেহেতু রেজাল্ট টেবিলে আইডি ডিফল্ট ফিল্ডটি স্টুডেন্ট টেবিলের থেকে রেফারেন্স নিয়েছে, তাই এটি একটি হবে ফরেন কি। সুতরাং এখানে উত্তর কি হবে? ফরেন কি। এখানে একটু এটা অ্যানালাইসিস করলে বুঝবে এটা কিন্তু প্রাইমারি কি হবে না। 7 নাম্বার গেল। 8 নাম্বার বলছে উদ্দীপকের টেবিল দুটির মধ্যে বিদ্যমান রিলেশনশিপের ধরন কোনটি। তো ডেটাবেসে রিলেশনশিপ বের করার একটা দারুণ মানে শর্টকাট টেকনিক আছে, সেটা কি? ধরো রিলেশনশিপ বের করার জন্য আমাদের দেখতে হবে যে কমন ফিল্ডের আইডি ডেটাগুলো টেবিলে কতবার আছে। তো প্রথম টেবিলে তুমি যদি তাকাও, স্টুডেন্ট টেবিলে খেয়াল করলে দেখবা S1 S02 S03 প্রত্যেকটা আইডি মাত্র হচ্ছে কয়বার করে আছে? একবার করে আছে না? তাইলে অর্থাৎ এটি কি একটা ওয়ান সাইট, ওয়ান সাইট। এবার দ্বিতীয় টেবিলে রেজাল্ট টেবিলে খেয়াল করো, এখানে আছে S01 S02 S03 প্রত্যেকটা আইডি মাত্র একবারই দেওয়া আছে, কারো আইডি কিন্তু রিপিট হয় নাই। কারো আইডি কি রিপিট হয়েছে বলো? তাইলে এটা কি? এটা হবে ওয়ান সাইট। এটা হচ্ছে ওয়ান সাইড। যেহেতু প্রথম টেবিলের একটি রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের ঠিক মানে রেকর্ডে মিল পাওয়া যাচ্ছে, তাই এটি কি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। এটা হবে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। এখন এখানে একটা ধরো বিষয় আছে, বিষয়টা কি মানে সতর্কতামূলক জিনিস। রেজাল্ট টেবিলে S1 ডেটা যদি তোমার দুইবার থাকতো, ধরো S1 একবার আইসিটিতে মনে করো 85 পেয়েছে, আবার S1 ম্যাথে 95 পেয়েছে, তখন কিন্তু রিলেশনশিপটা ওয়ান টু মেনি হয়ে যেত, কারণ তখন একজন স্টুডেন্টের অনেকগুলো রেজাল্ট থাকতো। কিন্তু আমাদের উদ্দীপকে যদি সবার একটাই রেজাল্ট দেখানো হয়েছে, তাই সেটি হচ্ছে ওয়ান টু ওয়ান। তাই সেটি কি ওয়ান টু ওয়ান। আমি বুঝতে পারছি, ধরো এখানে তোমার S1 ডেটাটা তোমার হচ্ছে দুইবার থাকতো, মনে করো এটা হচ্ছে যদি দুইবার থাকতো, S1 আইসিটিতে 85 মার্ক পেয়েছে, আবার S1 ম্যাথে 85 মার্ক পেয়েছে, ঠিক আছে? তখন কিন্তু রিলেশনশিপটা কি হইতো? তখন হচ্ছে ওয়ান টু ওয়ান, সরি ওয়ান টু ওয়ান না, এখন রিলেশনশিপটা হতো ওয়ান টু মেনি। ওয়ান টু মেনি। এবার আমরা 9 নম্বরে যাই। নেক্সট 9 নম্বরে বলছে যে মেশিন লার্নিং ব্যবহার করে তৈরিকৃত এনএলপি সফটওয়্যার কোনটি? এনএলপি মানে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যে প্রযুক্তির মাধ্যমে কম্পিউটার আমাদের ভাষা বুঝতে পারে। অপশনগুলোকে অ্যানালাইসিস করে দেখি। দেখো ফার্স্টে বলছে কি মাইক্রোসফট, এনএলপিটা একটু লিখে দিই। এনএলপি মানে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তো আমরা একটু অপশনগুলো অ্যানালাইসিস করি। দেখো মাইক্রোসফট অ্যাজিওর, এটা মানে হচ্ছে মাইক্রোসফট একটা ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম। এটি কোনো নির্দিষ্ট সফটওয়্যার বা চ্যাটবট নয়, ঠিক আছে? এটা কিন্তু একটা ক্লাউড কম্পিউটিং কেউ নির্দিষ্ট সফটওয়্যার বা চ্যাটবট নয়, তাই এটা বাদ। মাইক্রোসফট বোর্ড, এটা মানে হচ্ছে এটা পরীক্ষকদের মানে যারা কোশ্চেন করছে তারা হচ্ছে তোমার হচ্ছে বোকা বানানোর জন্য দিছে। এই যে এটা হচ্ছে জেমিনি নামে পরিচিত, মানে গুগল একটা এআই। তাইলে এটা কিন্তু তোমার জেমিনি বলে অনেক, জেমিনি এআই, এটাও কিন্তু বাদ। এবং মাইক্রোসফট হাব মানে হচ্ছে কোলাবোরেশন টুল, এটা কিন্তু এনএলপি সফটওয়্যার নয়, এটা হচ্ছে হাব হচ্ছে কোলাবোরেশন টুল। এইটা কিন্তু হবে না। তারপর তোমার মাইক্রোসফট আর একটা কি আছে কপিলট, ঠিক আছে? তো এইটা তোমরা যারা উইন্ডোজ 11 ব্যবহার করো বা মাইক্রোসফট যে একটা ব্রাউজার আছে না, মাইক্রোসফট ইডিজিই মানে ডিফল্ট অবস্থায় যেটা থাকে, তারা নিশ্চয়ই মানে
এটি হচ্ছে মাইক্রোসফটের সেই বিখ্যাত এআই বা অ্যাসিস্ট্যান্ট চ্যাটবট যা মেশিন লার্নিং বা এনএলপি নামে পরিচিত। মানে মাইক্রোসফটের ডিফল্ট অবস্থায় তোমার যেটা থাকে উইন্ডোজে, ওইটাই হচ্ছে মাইক্রোসফটের ডিফল্ট। এটাকে আমরা বলি কপিলট। তাহলে এটা ফাইনাল অ্যান্সার হবে এইটা হ। 10 নম্বরে আমাদের কি বলছে, এটা HTML একটা বেসিক প্রশ্ন যে নিচের HTML ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন কোনটি ব্যবহৃত হয়। এটার অ্যান্সার হবে তোমার ঘ। HTML এর নিয়ম অনুযায়ী ধরো যে কোনো ওয়েব পেজের একদম শুরুতে ব্রাউজারকে জানিয়ে দিতে হয় যে আমরা HTML 5 ভার্সন ব্যবহার করছি, আর এটা ডিক্লারেশন লেখার জন্য নির্দিষ্ট মানে গ্রামার বা সিনট্যাক্স আছে। যেমন নিয়মটা কি, প্রথমে একটা ধরো অ্যাঙ্গেল বা ব্র্যাকেট মানে এই যে সাইন, এরপর এটা অবশ্যই বিস্ময় বা এক্সক্লামেটরি দিতে হবে না, তার বড় হাতের ডক টাইপ একটা স্পেস দিয়ে ছোট HTML এর মানে গ্রেটার দেন দিয়ে এখানে শেষ করতে হবে। তাইলে এইটাই তোমার হচ্ছে ফাইনাল অ্যান্সার যে ডক টাইপ HTML ডকুমেন্ট ডিক্লারেশন। পরের হচ্ছে 11 নাম্বার। এইখানে আমাদের প্রিভিয়াসে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, দেখো কতে বিস্ময় সূচক চিহ্নের বদলে একটি খাড়া দাগ দেওয়া আছে, ঠিক আছে, বিস্ময় সূচক চিহ্ন কিন্তু নাই, দেখো খাড়া দাগ দেওয়া আছে। আবার খতে দেখো, খতে কিন্তু আমার এক্সক্লামেটরি চিহ্ন দেওয়া আছে, তাইলে এটা একদম শেষে দেওয়া আছে না, তাহলে এটাও কিন্তু ভুল, শেষে দেওয়া আছে এটাও ভুল। আর প্রথমে হচ্ছে খাড়া দাগ দেওয়া ছিল, এবং ঘতে একটা সেমিকোলন দেওয়া আছে, এই যে ঘতে একটা সেমিকোলন দেওয়া আছে, তাহলে HTML এর শেষে তো কোনো সেমিকোলন বসে না, তাহলে এটাও কি ভুল। HTML এর শেষে হচ্ছে কিন্তু এই যে তোমার কোনো সেমিকোলন বসে না, এটাও ভুল। তারপর গ নাম্বার যে অপশনটা আছে, এটাকে একটু ভুল করছি, এটার অ্যান্সার হবে গ। কেন গ হবে, কারণ হচ্ছে এক্সক্লামেটরি তো তোমার হচ্ছে HTML এর শেষে কোনো হচ্ছে যে ক্লোন বসে না, কিন্তু ক্লোনটা হচ্ছে তোমার গ নাম্বারে ফার্স্টে আছে, এবং হচ্ছে সেটা এই অ্যাঙ্গেল আকারে দেওয়া আছে। যদিও তোমার এখানে বিস্ময় প্রিন্টিং এর কারণে একটু স্পেস দেখা যাচ্ছে, কিন্তু স্ট্রাকচার অনুযায়ী এটাই হচ্ছে একটা সঠিক অপশন। তাহলে এটা একটু সরি ভুল হয়েছে, এটা হচ্ছে অ্যান্সার হবে গ নাম্বার, এটা একটু খেয়াল রাখো। এগারো নম্বরে হচ্ছে সলভ করি। 11 নম্বরে বলছে যে শরীরবৃত্ত বায়োমেট্রিক পদ্ধতি তোমার ফিঙ্গারপ্রিন্ট কি এসব ডিএনএ পর্যবেক্ষণ। শরীরবৃত্ত মানে হচ্ছে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বা শারীরিক গঠনের উপর ভিত্তি করে যেটা শনাক্ত করা হয়, যেমন আঙুলের ছাপ, মুখমণ্ডল, এগুলো তো সহজে পরিবর্তন করা যায় না। আবার আচরণগত ভিতর হচ্ছে তোমার মানুষের কোনো কাজ করার ধরন বা আচরণের উপর ভিত্তি করে যে শনাক্তকরণ করা হয়, সেটা হচ্ছে আচরণগত, যেমন কথা বলার ধরন, সিগনেচার, তারপর হচ্ছে টাইপিং স্পিড, শরীরবৃত্তর পদ্ধতির উচ্চারণ। তো আমরা যদি এখন একটু অ্যানালাইসিস করি ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে, প্রথম অংশ ফিঙ্গারপ্রিন্ট, এটি আমাদের কিন্তু আঙুলের ছাপ, যেহেতু আঙুলের ছাপ তাই এটি কি শরীরবৃত্ত পদ্ধতি। তারপর কিস্ট্রোক মানে হলো কিবোর্ড টাইপ করার রিদম বা ধরন, তুমি কত স্পিডে কিভাবে টাইপ করতেছো সেটা তোমার আচরণ বা অভ্যাস। এটি কোনো অঙ্গ প্রত্যঙ্গ নয়, তাই এটি শরীরবৃত্ত নয়, তাইলে এটি কি একটা আচরণগত। আর ডিএনএ পর্যবেক্ষণ মানে হচ্ছে আমাদের শরীরের ভেতরের গঠন, এটি পুরোপুরি একটা শারীরিক বিষয়, তাই এটিও কি একটা শরীরবৃত্তীয়। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হবে খ, 1 আর 3। তারপর আমাদের 12 নম্বর আমরা যদি যাই, 12 নম্বরে আমাদের বলছে যে কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টের মধ্যে ডেটা সঞ্চালন মোড কি। সিম্পল মানে হচ্ছে ডেটা শুধু একদিকে যাবে, যেমন রেডিও কিবোর্ড। তারপর হচ্ছে এখানে তোমার হাফ ডুপ্লেক্স মানে কি, ডেটা দুদিকেই যাবে কিন্তু একসাথে নয়, ওই যে ওয়াকি টকিতে আমরা যেটা বলি না। ফুল ডুপ্লেক্স মানে হচ্ছে ডেটা হচ্ছে একই সাথে দুই দিকে যাবে। ফুল ডুপ্লেক্সের একটা কমন উদাহরণ হচ্ছে মোবাইল, একই সাথে হচ্ছে দুই দিকে যায়। এখন হচ্ছে কম্পিউটার ও মাল্টিমিডিয়া, যখন আমরা কম্পিউটার থেকে প্রজেক্টরে কিছু দেখাই তখন ডেটা কোন দিকে যায়, ডেটা শুধু কম্পিউটার থেকে প্রজেক্টরের দিকে যায়। প্রজেক্টর কিন্তু আবার মানে আমরা যখন দেখি প্রজেক্টর কিন্তু আবার উল্টো হয়ে কম্পিউটার ব্যাক করে না, তাইলে ফেরত যেহেতু পাঠায় না, তাইলে এটা কি সিম্পল মানে হচ্ছে একদিকে যায়, তাইলে এটার অ্যান্সার হবে সিম্পল। 13 নম্বরটা আমরা বলি। 13 নম্বরে তোমার হচ্ছে বিট সিনক্রোনাইজেশন কি, বিট পেয়নের সমন্বিত পদ্ধতি, বিটের শুরু বা শেষ বোঝানো, ব্যান্ডউইথ বৃদ্ধি পাওয়া। তো এটা অপশনগুলো আমরা একটু মিলিয়ে দেখাই। তোমার ধরো বিট পেয়নের সমন্বিত
পদ্ধতি। হ্যাঁ, এইটা হলো একটা সেন্ডার এবং রিসিভারের মধ্যে বিট আদান প্রদানের একটি সম্মিলিত বা ব্যালেন্স পদ্ধতি। এটা কিন্তু তোমার সেন্ডার আর রিসিভারের মধ্যে হয়, যে সেন্ডার ও রিসিভার। আর বিটের শুরু এবং শেষ বিভাজন আমরা জানি অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন স্টার্ট বিট এবং স্টপ বিট ব্যবহার করে ডেটা শুরু ও শেষ বোঝানো হয়, যা সিনক্রোনাইজেশনের অংশ। তাইলে এটাও কি, ধরো স্টার্ট বিট ও স্টপ বিট এবং শুরু ও শেষ বোঝানো, তাহলে এটাও কি সিনক্রোনাইজেশনের অংশ। তার ব্যান্ডউইথ বৃদ্ধি পাওয়া, এটা কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? ধরো সিনক্রোনাইজেশন মানে হচ্ছে ডেটা যাওয়ার টাইম ঠিক রাখা, এটা ডেটা যাওয়ার রাস্তার সাইজ বা ব্যান্ডউইথ বাড়াতে পারে না, ব্যান্ডউইথ বাড়াতে পারে না। তাহলে আমার ফাইনাল আনসার হবে 13 নম্বরে বলছে, 14 নম্বর বলছে কোন কমান্ডটি টেবিল থেকে ডেটা নেওয়ার জন্য ব্যবহৃত হয়। এইটার ফাইনাল অ্যান্সার হবে তোমার গ, সিলেক্ট প্লাস। তো এর ব্যাখ্যা তোমার যদি দেই, যেমন ডেটাবেসের একটু ব্যাখ্যা দিতে হবে। এসকিউএল মানে কি? স্ট্রাকচারাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন আমরা ডেটাবেস থেকে কোনো ডেটা দেখি আমরা সিলেক্ট কমান্ড ব্যবহার করি, ঠিক আছে? এসকিউএল থেকে আমরা কিন্তু ওই যে সিলেক্ট কমান্ড ব্যবহার করি, সিলেক্ট কমান্ড। এখন ধরো একটা টেবিলে অনেকগুলো কলাম আছে, আইডি, নেম, রোল, রেজাল্ট। তুমি যদি স্পেসিফিক ভাবে কোনো কলাম দেখতে চাও তাহলে কিন্তু শুধু তার নামই লিখতে হবে। কিন্তু তুমি যদি চাও টেবিলের সবগুলো কলাম বা ডেটা একসাথে দেখবে, তখন কিন্তু একটা ম্যাজিক চিহ্ন বা ওয়াইল্ড কার্ড ব্যবহার করতে হয়। আর সেই চিহ্নটা হচ্ছে একাধিক, মানে একটি স্টার বা অ্যাটেরিক্স। তো আমরা এখন অপশনগুলোতে যদি যাই, প্রথমে বলছে অনেকে ইংরেজিতে অল মানে সব ভেবে ক খ গ সব অপশন দাগাই দেয়। এসকিউএল এ অল বলে কোনো শব্দ ব্যবহৃত হয় না, সব ডেটা বোঝাতে শুধু একটি স্টার ব্যবহৃত হয়। এই যে বললাম না, একটি স্টার ব্যবহৃত হয় টেবল নেমে, তাইলে এইটা কিন্তু হবে না অ্যান্সার। পরেরটা হচ্ছে, তাই আমাদের সঠিক উত্তর কিন্তু গ হবে। মানে পরেরটাতে মানে এই যে সিলেক্ট অল দেওয়া আছে, আবার এখানে ডাবল স্টার দেওয়া আছে, এটা কোনোভাবেই পসিবল না, এটা তো কোনোভাবে হচ্ছে সম্ভব না, এটাও সম্ভব না, এটাও সম্ভব না। এই যে অল কথাটা, এটা কোনোভাবেই পসিবল না। আমরা পরেরটায় যাই। 15 নম্বরে হচ্ছে তোমার, এটাও একটা এসকিউএল কোয়েরি, চলো প্রশ্নটাকে ভালোভাবে পড়ি। বলা হয়েছে স্টুডেন্ট টেবিল থেকে ক্লাস 5 এবং মর্নিং সেকশনের শিক্ষার্থীদের তথ্য পাওয়ার কোয়েরি কোনটি? এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কিওয়ার্ড হলো এন্ড, ঠিক আছে? এবং না, তাইলে এখানে কিন্তু ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে এন্ড। আমাদের এমন স্টুডেন্টদের ডেটা বের করতে হবে যারা ক্লাস 5 পড়ে এবং তাদের সেকশন মর্নিং করতে হবে, অর্থাৎ দুটি শর্তই একসাথে সত্যি হতে হবে। মনে করো যেহেতু দুটি শর্তই মানতে হবে, তাই আমাদের কোয়েরিতে এন্ড অপারেটর ব্যবহার করতে হবে। যদি আমরা অর ব্যবহার করি তাহলে ক্লাস 5 এর সব স্টুডেন্ট এবং মর্নিং সেকশনের সব স্টুডেন্টের ডেটা কিন্তু চলে আসবে, তাই আমাদের অর নিয়ে কাজ করলেই হবে না। বুঝতে পারছি? এই এন্ড লজিকই আমাদের ক এবং গ নম্বর। তাইলে আমাদের এই যে এখানে একটা বিষয় তোমাকে আমি বলি, সেটা হচ্ছে এন্ড এর বিষয়টা আমি বুঝতে পারলাম। তো আমরা যে অপশন টেস্ট করি এন্ড লজিকে আমাদের ক এবং গ নম্বর অপশন প্রথমেই বাদ। কেন এখানে ওয়ার আছে না, এখানেও কি আছে? ওয়ার আছে, আমরা কিন্তু অপশন দুইটা বাদ দিয়ে দিলাম। এখন এসকিউএল এর আমাদের দুইটা বাদ আছে না, অপশন কোনটা? খ আর গ, মানে খ আর ঘ, এই দুইটার ভিতরে আমরা দেখো অ্যানালাইসিস করি যে দুইটাই এন আছে। তো এসকিউএল একটা ম্যাজিক রুল আছে, সেটা হচ্ছে যে কোনো টেক্সট বা স্ট্রিং ভ্যালুকে কারো নাম, সেকশন বা শহরের নাম অবশ্যই সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতে হবে, সিঙ্গেল কোটেশনের ভিতরে কিন্তু রাখতে হবে। কিন্তু কোনো সংখ্যা যেমন রোল বা ক্লাস 5 এগুলো কিন্তু কোটেশন না দিলেও চলে। রোল, তারপর হচ্ছে তোমার ধরো ক্লাস, এগুলো কিন্তু কোটেশন না দিলেও চলে, এবার অপশন দুটি দিকে চাও, ঘ নাম্বারে কি আছে? ঘ নাম্বারে আছে সিলেক্ট মর্নিং এর এখানে তোমার হচ্ছে এই দেখো
এটা হচ্ছে মর্নিং দেওয়া আছে, কোনো কোটেশন নেই। কোটেশন ছাড়া কোনো টেক্সট লেখো, তবে ডেটাবেস সেটাকে ভ্যালু না ভাবে কলাম, মানে কলামের নাম ভাববে এবং সাথে সাথে একটা ইরর দিবে, তাইলে এটা হচ্ছে ভুল। খ নাম্বার অপশনে যদি দাও মর্নিং আছে, এখানে সুন্দর করে সিঙ্গেল কোটেশন দেওয়া আছে এবং আমাদের এন্ড অপারেটর আছে, তাইলে আমার অ্যান্সার হবে আমরা পরেরটায় যাই। 16 নাম্বার, এগুলো খুব ইজি। যেমন বলছে যে এই ধরনের নেটওয়ার্কে মোট তারের সংখ্যা কত হবে। তো এইগুলা ধরো চলো মানে এটা ফর্মুলাটা বানাইতে পারি। যেমন ধরো একটা নেটওয়ার্কে এই সংখ্যক কম্পিউটার আছে, প্রতিটি কম্পিউটার তার নিজের সাথে তোর কানেক্ট হবে না। যদি কানেক্ট না হয় তাহলে তখন কি হবে, এন মাইনাস এন সংখ্যক কম্পিউটারের সাথে কানেক্ট হবে, তাহলে মোট কানেকশন হওয়ার কথা কত, এন ইন্টু এন মাইনাস ওয়ান। কিন্তু একটু ভেবে দেখো, তুমি যখন একটা তার দিয়ে দুটি কম্পিউটারকে যুক্ত করবা, তখন একটি তার দিয়েই কিন্তু দুজনের কাছে যাচ্ছে, অর্থাৎ তুমি তারটাকে দুবার কাউন্ট করে ফেলছো। তাই সঠিক তারের সংখ্যা বের করতে হলে আমাদের পুরো জিনিসটাকে কিন্তু 2 দিয়ে ভাগ করতে হবে, এন মাইনাস ওয়ান। তাইলে সঠিক উত্তর হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2। এবার 17 নম্বরে একটু পরে 17 নম্বরে জানতে চাইছি উল্লেখিত টপোলজি সুবিধাগুলো। যেহেতু আমরা জানি এটা কি, এটা হচ্ছে মেশ টপোলজি। এটা হচ্ছে একটা মেশ টপোলজি। মেশ টপোলজি হচ্ছে সবথেকে শক্তিশালী টপোলজি, কারণ এখানে ডেটা দ্বারা অনেকগুলো রাস্তা থাকে, তাই এটি সঠিক। তাহলে কি এটা শক্তিশালী কাঠামো। এরপর 2 নম্বর আছে নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন। উদ্দীপকের ছবিটার দিকে মানে তাকাইলে আমরা দেখতে পাইতেছি যে তার এতগুলো কানেকশন, ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো কানেকশন। তো মেশ টপোলজি ইনস্টল করা সবথেকে কঠিন ও ব্যয়বহুল। মেশ টপোলজি ইনস্টল করা সবথেকে কঠিন ও ব্যয়বহুল, তাইলে এখানে কি বলছে, এখানে বলছে সহজ, তাইলে এটা কিন্তু ভুল। মানে এইটা হচ্ছে মানে হিজিবিজি না, মনে করে এটা কঠিন, মেশ টপোলজি ইনস্টল করা কঠিন। পরটা বলছে যে একটি লিঙ্ক নষ্ট হলে ডেটা আদান প্রদান সম্ভব। দুটি কম্পিউটার মাঝখানে ধরো একটা তার কেটে গেল, কোনো সমস্যা নেই, যেটা অন্য যে কোনো কম্পিউটার ভিতর দিয়ে ঘুরে ঠিক কিন্তু একই গন্তব্যে যাইতে পারবে। এই যে ধরো এখানে একটা মাঝখানে টার্গেট কিন্তু ঘুরে যাইতে পারবে, তাইলে কি এইটাও সঠিক। তাইলে আমার ফাইনাল অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার হবে খ, একার। ন্যানো টেকনোলজির কোন পদ্ধতির ক্ষুদ্র পরমাণু থেকে বড় পরমাণু হচ্ছে তৈরি হয়। তো এইখানে তোমার 17 নম্বরের যে অ্যান্সারটা, ন্যানো টেকনোলজি মানে হচ্ছে তো যেমন কোনো পদ্ধতি ক্ষুদ্র পরমাণু থেকে যে বড় কাঠামো তৈরি করতে পারে। এখন টপ ডাউন, ধরো তোমার কাছে একটা বিশাল বড় পাথরের টুকরো আছে, ঠিক আছে, এখন তুমি যদি হাতুড়ি দিয়ে পাথরটাকে কেটে কেটে ছোট টুকরো করে ভাস্কর্য বানাও, তাহলে কি বড় জিনিস ভাঙলা না তুমি, মানে টপ থেকে নিচে ডাউন নামাইছো, তাইলে কি এটা হচ্ছে টপ ডাউন। আর বটম আপ মানে হচ্ছে ধরো তুমি ছোট ছোট ইটের টুকরো মানে জোড়া লাগাইছো, ঠিক আছে, জোড়া যদি লাগাও একটা খেলনা বানালো, তাহলে কি সেটা হচ্ছে বটম থেকে আপ করছো। এবার আমাদের ওই প্রশ্নের দিকে দেখো বলা হয়েছে কি, মানে প্রশ্নের ক্ষুদ্র পরমাণু থেকে বড় কাঠামো তৈরি করতে বলছে। তাইলে আমরা ছোট পরমাণু যদি জোড়া লাগিয়ে বড় জিনিস বানাই, তাইলে ধরো ইটের টুকরো বিল্ডিং বানানো, মানে ইট দিয়ে যে আমরা বিল্ডিংটা তৈরি করি, ছোট থেকে বড় দিয়ে গেছি না, তাইলে তোমার হচ্ছে সেটা কি হবে, বটম আপ হবে। এটা কনফিউজিং একটা প্রশ্ন, ন্যানো টেকনোলজি কিছু হবে, এটা হচ্ছে বটম আপ হবে। হ্যাঁ, মানে ন্যানো টেকনোলজি এটা কোনো প্রশ্নই না, কিন্তু এটা আর কি দিছে। 19 নাম্বারটা একটু পড়ি। 19 নাম্বারে বলা হয়েছে উদ্দীপক নেটওয়ার্কটি কোন টপোলজিতে ছিল। আমরা ধরো ওই যে আগের ম্যাটটার উদ্দীপক থেকেই তো বের করছি যে নেটওয়ার্কটিতে একটা কেন্দ্রীয় ডিভাইস বা হাব ব্যবহার করা হয়েছে। তো আমরা তো জানি যে কোন নেটওয়ার্কে একটি কেন্দ্রীয় ডিভাইস বা হাব বা সুইচ থাকে, তখন অন্যান্য কম্পিউটার তার সাথে যদি যুক্ত থাকে, তখন সেটাকে আমরা কি বলি, স্টার টপোলজি। মানে স্টার টপোলজি মানে কি, ধরো একটা কেন্দ্রীয় বা হাব বা সুইচ যদি থাকে, হাব বা সুইচ থাকে এবং অন্যান্য সব কম্পিউটার দিয়ে যদি তার সাথে যুক্ত থাকে, তাহলে সেটা কি একটা স্টার টপোলজি। তাহলে 19 নম্বরের অ্যান্সার হচ্ছে স্টার টপোলজি, তারার মতো যেটা থাকে। 20 নম্বর জানতে চাইছি কি, ডিভাইস পরিবর্তনের ফলে নেটওয়ার্কের কাঠামোতে কি প্রভাব পড়বে, অর্থাৎ হাব দিয়ে সুইচ বসালে কি হবে। তো লজিক্যালি মানে ধরো আমরা যে প্রথম কি বলছে, লজিক্যাল টপোলজি বা ডেটা প্রবাহের কি উন্নতি হবে কিনা। এখন দেখো হাব কিন্তু সবাইকে ডেটা পাঠাইতে চায়,
তাই কলিশন বা জ্যাম হতো। সুইচ শুধু নির্দিষ্ট পিসিতে ডেটা পাঠাবে, তাই জ্যাম হবে না। অর্থাৎ ডেটা প্রবাহ বা লজিক্যাল টপোলজির অবশ্যই কি হবে, উন্নতি হবে। রেড দিয়ে দেই, মানে তুমি হাব আর সুইচের সাথে একটু কম্পেয়ার করলে বুঝতে পারবা যে সুইচ বসালে কিন্তু অবশ্যই তোমার লজিক্যাল টপোলজি বা ডেটা প্রবাহের উন্নতি হবে। তারপর হচ্ছে ফিজিক্যাল বা গাঠনিক টপোলজি বদলে যাবে। আচ্ছা একটা বিষয় ভেবে দেখো, ধরো তুমি মাঝখান থেকে হাবটা খুলে ফেলে একটা সুইচ বসাইছো, তখন কি তোমার তারগুলো খুলতে হবে? উত্তর কি? উত্তর হচ্ছে না। পিসি গুলো কিন্তু আগের মতোই তার দিয়ে মাঝখানে ডিভাইসের সাথে যুক্ত থাকবে। অর্থাৎ ফিজিক্যালি এটা কিন্তু স্টার টপোলজি ছিল, এখন স্টার টপোলজি থাকবে। তাহলে গাঠনিক কোনো পরিবর্তন হবে? গাঠনিক কোনো পরিবর্তন হবে না। গাঠনিক গাঠনিক কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা কিন্তু ভুল। বলছেন এটার কি পারফরমেন্স কি বৃদ্ধি পাবে? যেহেতু সুইচ নির্দিষ্ট পিসিতে ধরো ডেটা পাঠায় এবং কলিশন কমায়, তাই নেটওয়ার্কের স্পিড এবং পারফরমেন্স অবশ্যই অনেক বেড়ে যাবে। কলিশন যেহেতু কমায়, তাহলে কি এটাও সত্য। তাহলে ফাইনাল অ্যান্সার আমাদের কি হবে? ফাইনাল অ্যান্সার হবে খ, একা। পরেরটায় যাই আমরা। পরেরটা হচ্ছে 21 নাম্বার। 21 নাম্বারে সি প্রোগ্রামিং একটা বেসিক থেকে আসছে, প্রশ্ন জানতে চাইছে সি ভাষায় উপত্য গ্রহণের কমান্ড কোনটি। আর উপত্য মানে কি? ডেটা বাই ইনপুট ফাংশনগুলো আমরা অ্যানালাইসিস করি। মেইন ফাংশন কি? সি সি প্রোগ্রামের প্রধান ফাংশন, যেখান থেকে মানে তোমার প্রোগ্রাম চলা শুরু হয়, এটা ইনপুটের কোনো কাজ করে না। তারপর প্রিন্টএফ মানে কি? ধরো এর মানে হলো দেখানো ও প্রদর্শন করে, এটা আউটপুট দেওয়ার ফাংশন। গেটএস মানে কি? যে কনসোল স্ক্রিনে যেটা ক্যারেক্টার হিসেবে ব্যবহৃত হয়, মূলধারার ডেটা ফাংশন নয়। স্ক্যানএফ মানে হচ্ছে ধরো রিড বা গ্রহণ করা। সি ভাষায় ইউজারের কাছ থেকে যে কোনো ডেটা বা উপাত্ত ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করি। তাহলে আমাদের এখানে বলছে সি ভাষায় উপত্য গ্রহণের কমান্ড কোনটি। তাহলে উপত্য গ্রহণের কমান্ড হচ্ছে স্ক্যানএফ। উপত্য হচ্ছে স্ক্যানএফ করে। তারপর তোমার 22 নাম্বারটা দেখো, লুপ ট্রেসিং এর জন্য একটা ম্যাথ দেওয়া আছে। তো 22 নাম্বারে তোমার জানতে চাইছে অ্যাপেল লেখাটি কতবার প্রদর্শিত হবে। তো কম্পিউটারের মধ্যে আমরা হাতে কলমে লুপের ধাপগুলো দেখাই। ধরো লুপের শর্ত যদি বলি, সি এর মান শুরু হবে কত থেকে? সি এর মান শুরু হবে তোমার 15 থেকে, চলবে কত পর্যন্ত? 25-এর সমান বা ছোট হওয়া পর্যন্ত। 25-এর সমান বা ছোট হওয়া পর্যন্ত। আর প্রতিবার মান বাড়বে কত? 2 করে, মানে C+2। এখন শুরুতে সি কত? 15। লুপের ভেতরে ঢুকে আমরা প্রথমবার যদি অ্যাপেল প্রিন্ট করি, তাহলে ইফ সি 21 চেক করলে দেখবা 15 তো 21 সমান হয় না, তাই ব্রেক কাজ করবে না। সি এর মান 2 বেড়ে কিন্তু 17 হবে, এবং দ্বিতীয়বার হচ্ছে সি তোমার হবে 17। অ্যাপেল প্রিন্ট করলে 17 21 এর সমান নয়, মান বের হবে 19। তারপর তৃতীয়বার ধরো 19 দিয়ে যদি আমরা করি তৃতীয়বারের মতো, তখন কিন্তু 19 আর 21 সমান হবে না, মান 21 হবে। আর চতুর্থবার যদি মানে সি 21 তোমার 21 দিয়ে যদি করি, 21 দিয়ে করলে চতুর্থবারের মতো আবার প্রিন্ট হয়। কিন্তু এবার মজাটা দেখো, ইফ সি ইকুয়াল টু 21, শর্তটা কিন্তু সত্যি হয়ে গেল। সত্যি হওয়ার সাথে আমরা তো জানি যে ব্রেক কমান্ডে রান করবে, আর ব্রেক মানে হলো লুপের মৃত্যু। ব্রেক মানে কি? লুপের মৃত্যু। তাহলে আমার ফাইনাল অ্যান্সার কত হবে? 4। চতুর্থবারে আমাদের প্রদর্শিত হবে। ইফ শর্তটি বাদ দিলে অ্যাপেল রেখাটি কতবার মানে প্রদর্শিত হবে? তো আমি কি বললাম একটু আগে, ইফ শর্তটি বাদ দিলে অ্যাপেল লেখাটি লুপ ভাঙানোর জন্য কোনো ব্রেক বা মানে নিয়ম নেই যে লুপটি হতে তার স্বাভাবিক নিয়মে চলবে। আমরা আগেই হিসাব করছি, যেমন সি এর মান, ধরো সি এর মান 15 17 19 21 হওয়ার জন্য মোট অ্যাপেল কয়বার প্রিন্ট হয়েছে? 4বার প্রিন্ট হয়েছে। 4বার প্রিন্ট হয়েছে। যেহেতু এখন কেউ আমাদের থামাচ্ছে না, চলো লুপটা হচ্ছে কন্টিনিউ আমরা করবো। 21 এর পর যদি আমরা 2 বাড়াই, তাহলে কত হয়? 23। এর জন্য আমার অ্যাপেল প্রিন্ট হবে কত? মানে পঞ্চমবার। 23 এর পরে আমরা যদি 2 বাড়াই, কত হয়? 25। ষষ্ঠ লুপ হবে কত হয়? ষষ্ঠ লুপ, ষষ্ঠবার প্রিন্ট হবে। 25 পর আমরা যদি 27 করি, তাইলে আমাদের সি, এটা কিন্তু সত্যি হয় নাই।
সত্যি হয় না। তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো বাধা না থাকলে 15 থেকে 25 পর্যন্ত মোট মানে 6 বার যেন লুপটি ঘুরবে। তাহলে সঠিক অ্যান্সার কয়টি? এখানে একটু সরাই দিই, ওয়েট স্টাইল, ধরো আমার ফাইনাল অ্যান্সার হবে 6। 6 বার আমরা কিন্তু দেখাই দিলাম এখানে যে 6 বার যে হয় কি হবে। আমরা যদি নেক্সটে যাই, নেক্সট হচ্ছে 24 নাম্বার কোশ্চেনটা একটু দেখো। 24 নাম্বার আমার বলছে যে সি প্রোগ্রামিং অ্যারে টপিক থেকে এটা আসছে। এখানে কিন্তু একটা লাইন দেওয়া আছে ইন্টিজার এ 10 15। তো এই প্রশ্নটা সলভ করার জন্য সি প্রোগ্রামের একটা বিষয় আমি বলি যে সি ভাষায় এরর গুণা বা কাউন্টিং কিন্তু সবসময় শুরু হয় শূন্য থেকে শুরু হয়, শূন্য থেকে শুরু হয়। এরগুলার কাউন্ট এটা কিন্তু 1 থেকে শুরু হয় না, হয় না। আশা করি এটা জানো। তো চলো আমরা এই 5টা ডেটার পজিশন বা ইন্ডেক্স গুলো কম্পিউটারের মতো করে যদি সাজাই, যেমন আমার প্রথম ডেটা 10 থেকে, প্রথমটা 10 থাকবে 0 নম্বর পজিশনে, অর্থাৎ a0 ইকুয়াল টু 10। তারপর দ্বিতীয় ডেটা যদি বলি, দ্বিতীয় ডেটা a1, কেন 1 হবে? কারণ 20 থাকবে কত নাম্বার পজিশনে? 20 থাকবে কিন্তু 1 নাম্বার পজিশনে, তাহলে এটা কত হবে? 20, সরি এটা 10। এখন আবার দেখো তৃতীয় ডেটা যদি বলি a, তখন 2 হবে না, মানে 30 থাকবে কত নাম্বার পজিশনে? এটা কিন্তু হচ্ছে তোমার 2 নাম্বার পজিশনে, এটা কিন্তু পজিশন 2 নাম্বার পজিশনে। আমরা যদি এখন চতুর্থ করি তাহলে কি হবে? a3 কত হবে? 40 হবে। কত নাম্বার পজিশনে? 3 নাম্বার পজিশনে। a4 যদি করি 50, কত নাম্বার পজিশনে? 4 নাম্বার পজিশনে। না অপশন অ্যানালাইসিস করলে আমরা তোমার বুঝে যাব যে a0 এর মান 10। হ্যাঁ আমরা প্রথমেই দেখছি যে a0 এর মান 10, তাহলে এটা কি সঠিক। a2 এর মান 30 না, হ্যাঁ a2 এর মান কিন্তু 30, তাহলে এটাও কি সত্য। a5 এর মান 50, তো আমার 3 নম্বরে ধরো 50। এখন এখানে একটা মানে ফাদের বিষয় আছে, অনেকেই ধরো ভাববা যে 5 নাম্বার ডেটা মানে a5 মানে আমার 50, কিন্তু আমি কি বলছি একটু আগে যে ইন্ডেক্স এটা কিন্তু তোমার 0 থেকে শুরু হয় এবং হচ্ছে তোমার 1 থেকে শুরু হয় না। তো এর ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, 5 নাম্বার ডেটার আসল পজিশন কিন্তু তোমার a4 এ। আমি কি বুঝাইতে পারছি? একটু হাইলাইট করে দিই, এটা কিন্তু a4 এ হবে, এটা কিন্তু a4 এ হবে। তাইলে আমাদের এটা কি সঠিক? এটা কিন্তু ভুল। তাহলে সঠিক উত্তর কি? আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। 25 নাম্বারটা একটু দেখো। 25 নম্বরে ওই সি প্রোগ্রামিং এর তো অপশনগুলো আমরা যদি দেখি, যেমন খতে আমার হচ্ছে সমান অ্যারো এবং গতে এটা দেওয়া আছে। অপারেটর খেয়াল করলে দেখবা যে এগুলো দিয়ে মূলত দুইটা জিনিসের মধ্যে তুলনা করা হয়, ছোট বড় নাকি অসমান, এদেরকে বলা হয় রিলেশনাল অপারেটর। মানে এগুলো তুমি জানো যে এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। আর এইটা কি বলো? এইটা হচ্ছে লজিক্যাল এন্ড, লজিক্যাল এন্ড মানে হচ্ছে যখন আমরা একাধিক শর্তকে একসাথে জুড়ি, যেমন ধরো মার্কস 5 নম্বরের থেকে বেশি মানে 100 থেকে কম বা 100 থেকে বেশি, তখন আমরা এই ধরনের অপারেটর ব্যবহার করি, এই যে লজিক্যাল, ধরো 5 নাম্বার থেকে বেশি বা এগুলো। সি প্রোগ্রামিং এর 3টে প্রধান লজিক্যাল অপারেটর আছে, সেটা হচ্ছে এটা মানে হচ্ছে এন্ড, এটা মানে হচ্ছে অর, আর এইটা মানে হচ্ছে নট। যেহেতু আমাদের কাছে বলছে লজিক্যাল অপারেটর জানতে চাইছে, আমাদের কোনটা চাইছে? আমাদের চাইছে হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর যদি জানতে চাই তাহলে আমার ফাইনাল অ্যান্সার হবে এইটি। মানে এইটা হচ্ছে সব রিলেশনাল অপারেটর, এগুলো যে এগুলো আছে, এইটা হচ্ছে লজিক্যাল অপারেটর। এবং লজিক্যাল অপারেটর কি মিন কোনগুলো আছে এই যে আমি এখানে দিয়ে দেখিয়ে দিলাম, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। তো আশা করি আমি হচ্ছে তোমাদের সবগুলো বুঝাইতে পারছি, আমি ট্রাই করছি, একটু দেখো। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।